কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় সোনার বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ কি আজকে সোনার বাংলাদেশ রয়েছে? কারণ সেখানে যে লাগাতার অশান্তির খবর, যে হিংসার খবর উঠে আসছে, কোথাও গিয়ে অশান্ত বাংলাদেশের ছবি দেখছে গোটা বিশ্ব। 2024 সালের 7ই জানুয়ারি 350 আসন বিশিষ্ট বাংলাদেশের যে সংসদ ছিল, সেখানে 224 আসনে একাই জিতে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা। কিন্তু গতকাল দুপুর 2:30টার সময় তাকে পালিয়ে আসতে বাধ্য হলেন তিনি। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে পালিয়ে আসেন বোনকে সঙ্গে নিয়ে, কপ্টারে করে পালিয়ে আসেন তিনি। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আধিকারিক এবং তারপর ভারতে আসেন এবং গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে তার বিমান অবতরণ করে এবং আজকে 9টার সময় সেখান থেকে হাসিনার বিমান অনির্দিষ্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অর্থাৎ আশ্রয়ের খোঁজ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কোথায় পৌঁছাবেন তিনি এখনো পর্যন্ত জানা যায়নি। এবং C-130J এই বিমানে করেই কিন্তু সকাল 9টা নাগাদ দিল্লির একেবারে উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে উড়েছে প্রধানমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান। সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা। কোথায় যাবেন তারা? লন্ডনে কি যাবেন? গতকালই একটা জানা যাচ্ছিল যে লন্ডনে পৌঁছাবেন শেখ হাসিনা, কিন্তু একটা জটিলতা তৈরি হয় এবং তারপর ভারতেই থাকেন তিনি। কিন্তু আমরা দেখেছি ভারতে শেখ হাসিনা থাকবেন কি থাকবেন না, উচ্চ পর্যায়ের বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আমাদের সেনা প্রধান অজিত ডোভালের বৈঠক হয় এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন এবং এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনিও ছিলেন। একাধিক বৈঠক হচ্ছে, কারণ কোনো রাজনৈতিক নেতাকে কি এইভাবে আশ্রয় দেওয়া যায়? কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক রয়েছে, কিন্তু এর প্রভাব আমাদের দেশে পড়বে না তো? একাধিক প্রশ্ন চিহ্ন উঠছে। কিন্তু বাংলাদেশের যে অশান্ত বাংলাদেশ আমরা দেখেছি, সেই বাংলাদেশ কবে শান্ত হবে? দ্রুত কি সেখানে শান্তি ফিরবে? আজকে সকাল 6টা থেকে যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছিল, সেই কারফিউ তুলে নেওয়া হয়েছে। স্কুল কলেজ সমস্ত সবকিছুই কিন্তু খুলে দেওয়া হয়েছে সেখানে। এবং তারপরেও কোথাও গিয়ে অশান্তি থামছে না। গতকাল থেকে এখনো পর্যন্ত 109 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, যা করেছি বাংলাদেশের জন্যই করেছি। আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি। বাংলাদেশে এমন দিন আসবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেশ ছাড়ার পর প্রথম প্রতিক্রিয়া বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে। আমি কতটুকু করতে পেরেছি, যাক আমি আর কিছু বলতে পারি না। আমি এগুলি এক একদিন দেখি আর কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে। আমি কতটুকু করতে পেরেছি, যাক আমি আর কিছু বলতে পারি না। আমি এগুলি এক একদিন দেখি আর কতটা অনুতপ্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কতটা দুঃখিত এবং তার কথা শুনে কার্যত স্পষ্ট। অন্যদিকে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সোমবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা করে দেন তিনি বলেন, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দ্রুত নতুন নির্বাচন করে সরকার নির্বাচন করা হবে। সেখানে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন মিথ্যা মামলায় আটক সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে
বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আন্দোলন করে দেশ বাঁচিয়েছি। শেখ হাসিনার পরে আপনাদের কি হবে তা নিয়ে আমার বা আমার পরিবারের চিন্তার বিষয় নয়, এটা আন্দোলনও নয়। ভিডিও বার্তা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। পাশাপাশি তিনি আরও জানান, মায়ের আর রাজনৈতিক প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই, তবে উনি এদেশেই থাকতে চেয়েছিলেন, দেশ ছাড়তে চাননি। আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে, এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। শুরু থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দিই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের এই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। আমিও সেটা চাই না, আপনারাও সেটা চান না। আমি সজীব ওয়াজেদ জয়, যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত সব থেকে বড়, 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে এই দুই দেশের মধ্যে। আর তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সীমান্ত সব থেকে বেশি, 2217 কিলোমিটার সীমান্ত, এবং 5টা রাজ্যের সঙ্গে কানেক্টার রয়েছে। আমরা একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। ফুলবাড়ি সীমান্ত, সেখানে এই মুহূর্তে ঠিক কতটা ব্যস্ততা নজরে এসেছে, ব্যস্ততার দিকে তো অবশ্যই নজর রাখবো, কিন্তু সবার আগে নিরাপত্তার বিষয়টা কতটা সেখানে আঁটোসাঁটো রয়েছে, প্রহরা কেমন চলছে, গোটা বিষয়টা নিয়ে কথা বলি। উৎপল পোদ্দার আমাদের প্রতিনিধি সরাসরি সেখান থেকে রয়েছে। উৎপল, ফুলবাড়ি সীমান্তে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে শেষ মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে যে কথাটা বলছিলাম, বিভিন্ন সীমান্তে কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে, নাকা চেকিং করা হচ্ছে, প্রত্যেকটা গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং কার্যত সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। কারণ এই যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে যে অশান্তির ঘটনা ঘটেছে, কোথাও কি অনুপ্রবেশের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, এবং যাতে অনুপ্রবেশের মতো এই ঘটনা না ঘটে তার জন্য সদা তৎপর রয়েছে সরকার। এবং প্রত্যেকটা সীমান্তে বাড়তি নজরদারি, প্রত্যেকটা সীমান্তে বাড়তি সেনাবাহিনী বা বিএসএফ মোতায়েন করা হয়েছে। পার্শ্ববর্তী এলাকাগুলি অর্থাৎ সীমান্তের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ওপরেও নজর রাখা হয়েছে। আমরা একটু উত্তরবঙ্গের দিকে অবশ্যই নজর রাখার চেষ্টা করব। তবে ভারত এবং বাংলাদেশের সীমান্তে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্য রয়েছে, আর এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 2217 কিলোমিটার, ত্রিপুরার সঙ্গে রয়েছে 856
53 কিলোমিটার, অসমের সঙ্গে এই সীমান্তের কানেক্টর 262 কিলোমিটার এবং মিজোরামের সঙ্গে রয়েছে 318 কিলোমিটার। সীমান্ত জুড়ে বিএসএফ এর একাধিক ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে, অর্থাৎ বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশ কুকুর, স্নিফার ডগ দিয়েও কিন্তু সেখানে তল্লাশি চালানো হচ্ছে। প্রত্যেকটা গাড়িতে সেখানে নাকা তল্লাশি করা হচ্ছে, মানুষজনকে প্রত্যেককে তল্লাশি করা হচ্ছে এবং যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, প্রতিবেশী দেশের আঁচ যাতে আমাদের রাজ্যে আমাদের দেশে এসে কোনোভাবে না পড়ে, তার জন্য কিন্তু সজাগ দৃষ্টি রাখা হয়েছে প্রশাসনের তরফে। উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন গতকাল, অবশ্যই জানেন আপনারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা প্রধানের সঙ্গে তিনি বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বিদেশ মন্ত্রী ছিলেন এবং শেখ হাসিনার সর্বশেষ যে আপডেট আমরা পাচ্ছি, হিন্ডন এয়ারবেস থেকে তার বিমান ইতিমধ্যেই আকাশে উড়েছে। তবে আমরা একটু ফুলবাড়ি সীমান্তের দিকে নজর রাখি, সেখানে এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে। উৎপল পোদ্দার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। উৎপল, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? হ্যালো উৎপল, শুনতে পাচ্ছ? অবশ্যই কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, ভারত বাংলাদেশের যে অনেকগুলি ট্রেন চলাচল করতো ভারত বাংলাদেশের মধ্যে, সেগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। যার মধ্যে অন্যতম ছিল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। এই ট্রেন পরিষেবা বাংলাদেশের পরিস্থিতির জন্য আগেই বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, আগরতলা সহ বিভিন্ন শহর থেকে বাংলাদেশের যে বাস পরিষেবা চালু ছিল তাও কিন্তু আপাতত বন্ধ করা হয়েছে কয়েকদিনের জন্য। আমি আবারও কথা বলি, উৎপল পোদ্দার সরাসরি রয়েছেন ফুলবাড়ি সীমান্ত থেকে। উৎপল, এই মুহূর্তে ফুলবাড়ি সীমান্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, গতকালকের পর থেকে কিন্তু ফুলবাড়ির যে সীমান্ত, সেই সীমান্তে কিন্তু তোমার এক্সট্রা ফোর্স নামানো হয়েছে, অর্থাৎ বিএসএফ এর পক্ষ থেকে। এর পাশাপাশি তোমাকে একবার আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আমার পেছনে দেখতেই পাচ্ছ যে ফুলবাড়ি সীমান্তে ট্রাকের লাইন। এই ট্রাকগুলোতে বোল্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন সামগ্রী কিন্তু মজুত রয়েছে, যা বাংলাদেশে যায় এই রাস্তাটা দিয়ে। অর্থাৎ এই যে তুমি ট্রাকের লাইনটা দেখতে পাচ্ছ, ঠিক তারপরেই কিন্তু বাংলাদেশ বর্ডার, এবং এই বর্ডার দিয়েই কিন্তু তোমার যে বিভিন্ন সামগ্রী গিয়ে থাকে। কিন্তু গতকাল থেকে বর্ডার সিল হয়ে যাওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো গাড়ি যেতে পারেনি। তবে কিছু মানুষ যাদের পাসপোর্ট রয়েছে তারা বাংলাদেশ থেকে ভারতে আসছেন এবং তাদের যে তারা আসছেন বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে। এবং কিছু কিছু মানুষ যারা বাংলাদেশে যেতে চাইছেন তারা কিন্তু কাস্টম অফিস, অর্থাৎ এই যে ঠিক লাইনটা দেখতে পাচ্ছি, লাইনের পরেই কাস্টম অফিস, তারপরেই কিন্তু বর্ডার, এই পেছনেই কিন্তু তারা রয়েছেন। এবং কঠোর তোমার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ এই ফুলবাড়ি সীমান্তে, যাতে কোনো রকম ভাবেই কোনো অশান্ত পরিবেশ তৈরি না হয়। তবে বিএসএফ এর কিন্তু কড়া নজরদারিও রয়েছে সেখানটায়। প্রতি মুহূর্তে তোমার বলা যেতে পারে যে বিএসএফ এর কর্মী ও আধিকারিকরা তারা কিন্তু টহল দিচ্ছেন। সীমান্ত যে কাঁটাতারের বেড়া রয়েছে সেই বেড়ার পাশ দিয়ে তারা কিন্তু টহল দিচ্ছেন। এবং এর পাশাপাশি ফুলবাড়ি সীমান্তের পাশে যে বিএসএফ এর তোমার চেকপোস্ট রয়েছে, সেখানটায় কিন্তু তোমার ইতিমধ্যে বিএসএফ এর আধিকারিকরা এবং সমস্ত যারা আছেন পুলিশ প্রশাসনেরও কয়েকজন রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সেখানটা বৈঠকে বসেছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তোমার ফুলবাড়িতে কিন্তু তোমার আটক নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে, যাতে কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এবং বাংলাদেশ থেকে যারা পাসপোর্টে ভিসা করে যারা আসতে চাইছেন তারা যাতে আসতে পারেন এবং সুন্দরভাবে তারা ভারতে আসতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। এবং নজরদারি পাশাপাশি বিএসএফ কর্মীদের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত কি কারোর সঙ্গে কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে উৎপল, যারা ওপার বাংলা থেকে এপার বাংলাতে এসে পৌঁছেছেন, অর্থাৎ যাদের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলতে পেরেছো? তাদের প্রতিক্রিয়া কি জানা সম্ভব হয়েছে? দেখো, তারা কিন্তু ইতিমধ্যে কাস্টম অফিসে রয়েছেন এবং যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাদের সাথে কথা বলা এই মুহূর্তে কিন্তু সম্ভব হয়নি, কারণ তারা অনেকটাই ভিতর রয়েছেন এবং তারা কিন্তু ক্যামেরার সামনে সেভাবে বলতে চাইছেন না কোনো কিছু। এবং এর পাশাপাশি তারা কিন্তু যে তাদের মুখে চোখে মুখে যে একটা আতঙ্কের ছাপ, সেই ছাপ কিন্তু স্পষ্ট লক্ষ্য করা গেছে। এবং এর পাশাপাশি যারা বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং বৈধ কাগজপত্র নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু লোকজন তোমার সকাল থেকে এই ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে এসেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে কাগজপত্র তারা কিন্তু সেগুলো চেক করার জন্য তোমার কাস্টম অফিস এবং পুলিশের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন। এবং তারপরেই কিন্তু তাদের সঙ্গে কথা বলার একবার আমরা চেষ্টা
চেষ্টা করব, কিন্তু যখন তারা বর্ডার ক্রস করে ভারতে আসেন তখন তো আমরা চেষ্টা করেছিলাম তাদের সাথে একাধিকবার কথা বলার, কিন্তু তারা এতটাই ভীত হয়ে রয়েছে তারা কোনো রকম ভাবে কথা বলতে চাইছে না। একেবারে নজর রাখো উৎপল, পরে আবারও কথা বলবো তোমার সঙ্গে এবং অবশ্যই তাদের ঠিক কি প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো। আপাতত তোমাকে ধন্যবাদ।